বিরতির পর ফিরে আসছি সংবাদ ৭ দিনের অন্যান্য খবর নিয়ে। নির্বাচন কমিশন পুনর্গঠন বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে রাষ্ট্রপতির সংলাপকে তামাশা হিসেবে আখ্যা দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী। শুক্রবার এক আলোচনায় সরকারকে ব্যর্থ দাবি করে তিনি বলেন, মুক্তিযুদ্ধকালীন সময়ের চেয়েও এখন দেশের অবস্থা অনেক খারাপ। সালাউদ্দিন বাদলের রিপোর্ট। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরুত্তম বলেন, মিছিল সমাবেশের অধিকার কেড়ে নিয়ে সরকার গণতন্ত্র এবং মানবাধিকার লঙ্ঘন করছে। নির্বাচন কমিশন পুনর্গঠনে রাজনৈতিক দলের সাথে রাষ্ট্রপতির সংলাপ আহ্বানেরও কড়া সমালোচনা করেন তিনি। আমার কেন জানি সন্দেহ লাগছে যে এই যে আলোচনাটা করতেছেন, এই আলোচনার বিষয়বস্তুটা উনি আদৌ জানেন কিনা, এটা আমার একটা সন্দেহ লাগছে। যদি সমগ্র জাতির মতামত নিয়ে একটা ইলেকশন কমিশন করার কথা থাকতো বর্তমান সরকারের, তাহলে এটা মাননীয় মহামান্য রাষ্ট্রপতি দায়িত্ব না নিয়ে আমি কিন্তু বিশ্বাস করি যে এটা মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব নিতেন। তাহলে এত অসুস্থ একজন রাষ্ট্রপতিকে থাকার কি দরকার? বঙ্গবীর বলেন, আওয়ামী লীগের ভেতর রাজাকার ছিল, আছে, তাই সরকার যুদ্ধাপরাধের বিচারের ক্ষমতা হারিয়ে ফেলেছে। বাংলাদেশে আর যুদ্ধাপরাধীর কোনো বিচার করার কোনো সুযোগ বর্তমান সরকারের নাই, তারা হারিয়ে ফেলেছে। কাদের সিদ্দিকীকে যুদ্ধ অপরাধী বললে যাদেরকে এখন বিচার করা হচ্ছে তাদেরকে বাদ দিয়ে বিচার করতে হবে। তাহলে এখন আমার বিচার হলে তাদের বিচার হবে না, তাদের বিচার হলে আমার বিচার হবে না। তাহলে এখন আমার বিচার হতে হবে। যদি আমার বিচার হয়, কাদের সিদ্দিকীর বিচার হয়, তাহলে কাদের সিদ্দিকীর রাজনৈতিক পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের বিচার হতে হবে। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবের বিচার যদি হয়, তাহলে বাংলাদেশ যে সৃষ্টি করেছে, মুক্তিযুদ্ধ যে করা হয়েছে, সেই মুক্তিযুদ্ধটারও বিচার করতে হবে। যে আজকে আমরা গণতন্ত্রের থেকে বঞ্চিত, মানব অধিকার থেকে বঞ্চিত, আমরা আমাদের প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত, সেগুলোকে আদায় করতে হবে। ৭২ সালের পরে জন্ম এমন যুবকদের সাক্ষী বানিয়ে যুদ্ধাপরাধের বিচারকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। সালাউদ্দিন বাদল, ইসলামিক টেলিভিশন, ঢাকা। ১ ডিসেম্বর থেকে গ্রাহক পর্যায়ে সব ধরনের বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার। ২ ধাপে ইউনিট প্রতি বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে ৮৬ পয়সা। এছাড়া 5টি বিতরণী সংস্থার মূল্য বাড়ানো হয়েছে ভিন্ন ভিন্ন হারে। বৃহস্পতিবার এনার্জি রেগুলেটরি কমিশনে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়। ফেরদৌস আরিফিনের আরেকটি রিপোর্ট। ১০০ ইউনিট পর্যন্ত ব্যবহারকারী আবাসিক গ্রাহক, কৃষিক্ষেত্র, ধর্মীয় এবং দাতব্য প্রতিষ্ঠানে ব্যবহৃত বিদ্যুতের দাম ৫% হারে বাড়ানোর ঘোষণা দিয়েছে এনার্জি রেগুলেটরি কমিশন। এছাড়া গ্রাহক পর্যায়ে সব ধরনের বিদ্যুতের দাম বেড়েছে ২১.২৮% হারে। ২ ধাপে তা কার্যকর হবে। ইউনিট প্রতি যেখানে বিদ্যুতের দাম ছিল ৪ টাকা ১৬ পয়সা, ১ ডিসেম্বর থেকে তা ৫৫ পয়সা বেড়ে হবে ৪ টাকা ৭১ পয়সা এবং ১ ফেব্রুয়ারি থেকে আরও ৩১ পয়সা বেড়ে দাঁড়াবে ৫ টাকা ২ পয়সা ইউনিট প্রতি। এইভাবে অন্যান্য কিছু আছে, অল্প বিস্তার বাড়ানো হয়েছে। পারিবারিক ক্ষেত্রে শুধু বলি, সার্ভিস চার্জ আগে যেটা ৬ টাকা ছিল সেটা ১০ টাকা করা হয়েছে। আগে যেটা ডিমান্ড চার্জ ১২ টাকা ছিল সেটা ১৫ টাকা করা হয়েছে। ক্রমান্বয়ে পল্লী ও নগরের বিদ্যুতের দাম সমান করা হবে বলে জানান কমিশনের চেয়ারম্যান। আপনারা জানেন, আগে থেকে পল্লী বিদ্যুতের সঙ্গে কিন্তু শহর, বন্দর, নগর এর একটা পার্থক্য রয়ে গেছে। কিছুটা হলেও পার্থক্য আছে। ওরা একটু বেশি দেয়, এটা ঐতিহাসিকভাবেই আছে। তো ওরা যে বেশি দেয়, আমরা চেষ্টা করছি যে আমরা যেহেতু পল্লী বান্ধব বা দরিদ্র বান্ধব বা ধরেন কৃষি বান্ধব যেটা বলে থাকি সবসময়, সেই জন্য ওটা আস্তে আস্তে আমরা সমতা আনার চেষ্টা করছি। এবার ভিন্ন ভিন্ন হারে বাড়ানো হয়েছে বিতরণী সংস্থাগুলোর বিদ্যুতের মূল্য। পল্লী বিদ্যুৎ বোর্ড ১৮.০৩%, ওজোপার্টিকো ২০.৫১%, ডেসকো ২২.৬৫%, ডিপিডিসি ২৩.৯৪% এবং পিডিপির ২১.২৮% হারে দাম বাড়ানো হয়েছে। ফেরদৌস আরিফিন, ইসলামিক টেলিভিশন, ঢাকা। বিদ্যুতের মূল্য বৃদ্ধির জন্য জ্বালানি খাত নিয়ে সরকারের ভুল নীতি আর দুর্নীতিকে দায়ী করেছে বিশেষজ্ঞরা। তারা বলেন, গ্রাহক পর্যায়ে বিদ্যুতের এই মূল্য বৃদ্ধি বিদ্যুৎ ভিত্তিক উৎপাদন প্রক্রিয়া ও জনগণের ক্রয় ক্ষমতার উপর বাড়তি চাপ সৃষ্টি করবে। আবারও সব শ্রেণীর গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। দাম বাড়ানোর ক্ষেত্রে অপেক্ষাকৃত দরিদ্র গ্রাহকদেরও রেহাই দেওয়া হয়নি। একই সঙ্গে কৃষি, ধর্মীয় ও দাতব্য প্রতিষ্ঠানের ক্ষেত্রেও ৫% হারে বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম। নতুন করে বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে ক্ষোভের অন্ত নেই সাধারণ মানুষের। যে জিনিসপত্রের উদ্যোগতি আর বিদ্যুৎ, এই বিদ্যুতের ব্যাপারে যে বলতেছে ঘরে ঘরে বিদ্যুৎ দিচ্ছে, কিন্তু কোথায় বিদ্যুৎ? কিন্তু তার উপরে এই যে মারার উপর খাড়ার মতো বিদ্যুতের যে মূল্য বৃদ্ধি, এতে আমরা যারা সাধারণ
নিম্ন আয় এবং মধ্যবিত্ত আয়ের জনগণ তারা মানে এক বছর ফিষ্ট হয়ে যাচ্ছে। আমাদের আর জীবনযাত্রা চালানো কোনোভাবে সম্ভব হচ্ছে না। তেলের দাম বৃদ্ধি করেছে সরকার, আজকে আবার পত্রিকা পড়লাম যেটা হচ্ছে যে বিদ্যুৎ দাম বৃদ্ধি করেছে। আসলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা তো আর বৃদ্ধি হয়নি, কারণ বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে তো সবকিছুর দাম বেড়ে যাবে, এতে আমরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হব। আমাদের আয় তো বৃদ্ধি পাচ্ছে না, কিন্তু সবকিছুর দাম তো বাড়ছে। আর বিদ্যুতের মূল্য বৃদ্ধির জন্য বিশেষজ্ঞরা দায়ী করছেন জ্বালানি খাত নিয়ে সরকারের ভুল নীতি এবং দুর্নীতিকে। বিদ্যুতের মূল্য বৃদ্ধির পেছনে একটা দীর্ঘ সময় ধরে এই জ্বালানি খাত নিয়ে সরকারের যে ভুল নীতি এবং দুর্নীতি সেটাই দায়ী। ব্যবসা দেওয়ার জন্য গ্যাস বিদেশি কোম্পানির হাতে, বিদ্যুৎ খাত বিদেশি কোম্পানির হাতে কিংবা দেশি কিছু গোষ্ঠীর হাতে, এবং একই কারণে একই উদ্দেশ্যে রাষ্ট্রীয় বিদ্যুৎ প্ল্যানগুলি মেরামত করা হয় নাই, নবায়ন করা হয় নাই। তার ফলে এই কিছু গোষ্ঠীকে ব্যবসা দিতে গিয়ে যে ভর্তুকি, সেই ভর্তুকির চাপের কারণে আজকে এই যে বিদ্যুতের দাম বাড়ছে। বর্তমান উচ্চ মূল্যস্ফীতির সময় বিদ্যুতের দাম বাড়ানোর ফলে মানুষের ক্রয় ক্ষমতা, উৎপাদন প্রক্রিয়া এবং অন্য দিক থেকে মূল্যস্ফীতির উপর চাপ বাড়বে অভিমত বিশেষজ্ঞদের। বিদ্যুতের দাম বৃদ্ধির কারণ অনুসন্ধান করলে সরকার যে বলে যে আমি ভর্তুকি এত বেশি দিতে পারবো না, ভর্তুকির সৃষ্টি হচ্ছে কিছু দেশি বিদেশি গোষ্ঠীকে ব্যবসা দেওয়ার জন্য। তাতে সামনে আমরা বারবার আরও অনেকবার বিদ্যুতের মূল্য বৃদ্ধি দেখতে পাবো, এবং এগুলির বৃদ্ধিতে যেটা হয় যে মূল চাপটা পড়ে জনগণের উপরে। কারণ বিদ্যুতের দাম বাড়া মানেই হচ্ছে উৎপাদন ব্যয় বাড়া, বিদ্যুতের দাম বাড়া মানেই হচ্ছে সেই উৎপাদন ব্যয় বৃদ্ধির মধ্যে দিয়ে সেটা জনগণের উপরে এসে চাপ পড়া। বিদ্যুতের দাম বাড়িয়ে ভর্তুকির চাপ কমানোর পরিবর্তে সরকারের অগ্রাধিকার দিতে হবে সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ উৎপাদনের উপর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। রফিকুজ্জামান, ইসলামিক টেলিভিশন, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ২৬ নভেম্বর পাকিস্তানের সেনা চৌকিতে ন্যাটোর বিমান হামলা মূলত আমেরিকান সৈন্য ও আফগান কমান্ডোদের ভুল সংকেতের কারণে হয়েছে বলে মার্কিন সামরিক বাহিনী পরিচালিত এক তদন্তে উল্লেখ করা হয়েছে। এই ন্যাটো হামলার জন্য পাকিস্তানকে ক্ষতিপূরণ দেওয়ারও আশ্বাস দিয়েছে আমেরিকা। বিস্তারিত সানোয়ার পারভেজের ডেস্ক রিপোর্টে। পাকিস্তানের সেনা চৌকিতে আমেরিকার নেতৃত্বে ন্যাটো বাহিনীর বিমান হামলার আংশিক দায় স্বীকার করবে ওয়াশিংটন। মার্কিন গণমাধ্যমে এ খবর প্রকাশ করা হয়েছে। গত ২৬ নভেম্বর পাক আফগান সীমান্তের মোহাম্মদ এলাকার পাকিস্তানি সেনা চৌকিতে মার্কিন সেনাদের বোমা হামলায় ২৪ জন পাক সেনা নিহত ও ১৩ জন আহত হয়। ২৬ নভেম্বর ওই হামলা মূলত আমেরিকান সৈন্য ও আফগান কমান্ডারদের ভুল সংকেতের কারণে সংঘটিত হয়েছে বলে মার্কিন সামরিক বাহিনী পরিচালিত এক তদন্তে উল্লেখ করা হয়েছে। ভুল সংকেতের কারণে তারা ধরে নিয়েছিল ওই এলাকায় কোনো পাকিস্তানি সৈন্য নেই। Inadequate coordination by U.S. and Pakistani military officers operating through the Border Coordination Center, including our reliance on incorrect mapping information shared with the Pakistani liaison officer, resulted in a misunderstanding about the true location of Pakistani military units. হামলার পরপরই পাকিস্তানের উপর দিয়ে আফগানিস্তানের ন্যাটো রসদ সরবরাহের রুট বন্ধ করে দেয় পাকিস্তান কর্তৃপক্ষ। হামলার ১৫ দিনের মধ্যে পাকিস্তানের শামসি বিমান ঘাঁটি থেকে চলে যেতে হয় মার্কিন সেনাবাহিনীকে। এছাড়া ৫ ডিসেম্বর জার্মানির বনে অনুষ্ঠিত আফগান বিষয়ক আন্তর্জাতিক শান্তি আলোচনা বয়কট করে পাকিস্তান। হামলার পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে আসছে পাকিস্তান। তবে মার্কিন কর্মকর্তারা ওই হামলাকে দুঃখজনক বলে মন্তব্য করে। There's a shared responsibility in this incident, and we've said very clearly that we accept responsibility for the mistakes that we made. এবছর ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন বাহিনীর একতরফা হামলায় আল কায়দা নেতা ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর থেকেই পাক মার্কিন সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। এরপর ২৬ নভেম্বর পাকিস্তানের সেনা চৌকিতে ভয়াবহ ওই হামলায় বিশ্বাস আর অবিশ্বাসের দোলাচলে এখন দুলছে পাক মার্কিন সম্পর্ক। সানোয়ার পারভেজ, ইসলামিক টেলিভিশন, ইন্টারন্যাশনাল ডেস্ক। সুপ্রিয় দর্শক, এরই সঙ্গে শেষ করছি এবারের সংবাদ ৭ দিন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।